ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আজকের যে বিষয়টি নিয়ে এসেছি তা হলো ভয়েস চেঞ্জ 2। আর এই ভয়েস চেঞ্জ 2 এ আছে ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, কয়েজে, প্যাসিভের মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা। আমি কিছু টিপস ও ট্রিক্স নিয়ে বিষয়গুলো সহজ করে আলোচনা করেছি যাতে তোমাদের মধ্যে একটা সুস্পষ্ট ধারণা হয়। আর এই ভয়েস চেঞ্জগুলোই আমাদের বিভিন্ন চাকরির পরীক্ষায় এসে থাকে এবং অল্পের জন্য আমরা প্রাপ্য নাম্বার থেকে বঞ্চিত হই। যারা নতুন শিক্ষার্থী তারা তো অবশ্যই দেখবে, আর যারা একাধিকবার করেছো তারাও দেখতে পারো বিষয়টি আরও ক্লিয়ার হওয়ার জন্যে। অবশ্যই কিছু না কিছু নতুন তুমি এর মধ্যে পাবে। তবে হ্যাঁ, যারা একেবারেই নতুন বা নিজেকে এই ভয়েস চেঞ্জে খুবই দুর্বল মনে করছো তারা অবশ্যই আমার ভয়েস চেঞ্জ আগে থেকে নিবা, তাহলে এই বিষয়টি আরও সহজ হয়ে যাবে। আর কথা নয়, লেটস হ্যাভ এ লুক। ভিউয়ার্স, আজকে আলোচনা করছি ভয়েস চেঞ্জ 2। আর ভয়েস চেঞ্জ 2 প্রথমে যেটা নিয়ে এসেছি সেটা হলো ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো ইন্টারোগেটিভ সেন্টেন্স তোমরা সবাই চিনো, তারপরে বলছি এর দুটা বৈশিষ্ট্য। সেটা হলো যে সাবজেক্টের পূর্বে অক্সিলারি ভার্ব থাকে আর সেন্টেন্সের শেষে কোশ্চেন মার্ক থাকে। এটা দিয়ে তোমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স বুঝতে পারবা। তো এই ধরনের সেন্টেন্সকে প্যাসিভ ভয়েস করার রুলগুলো আগের মতোই। একটা অতিরিক্ত অক্সিলারি ভার্ব আসবে এবং মূল ভার্বের থার্ড ফর্ম হবে। আর মূল কথাটা হলো, যেহেতু এটা ইন্টারোগেটিভ, প্যাসিভ ভয়েস অবশ্যই ইন্টারোগেটিভ হতে হবে। আর এজন্যই আমাদের ইন্টারোগেটিভ একটু কঠিন হয়ে যায়। আমার বিশ্বাস তোমরা বুঝতে চেষ্টা করো, এটা কঠিন হবে না। ফুটবলকে আগে নিয়ে নিলাম। ফুটবল ইজ প্লেড বাই হিম। তোমরা এই কোশ্চেনের এই অক্সিলারি ভার্বটা মাথায় আনবা না। ফুটবল ইজ প্লেড বাই হিম হয়ে গেল প্যাসিভ ভয়েস। এখন যেহেতু এটা ইন্টারোগেটিভ ছিল, তাহলে যে ইজ একটা অক্সিলারি ভার্ব পেলাম, সেই ইজটাকে আমরা আগে নিয়ে নিই। ইজ ফুটবল প্লেড বাই হিম, সরাসরি আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করে ফেললাম। তারপরও যাদের এটা বুঝতে অসুবিধা বা একটু ভুল হয়ে যায়, তারা সহজে এই ইন্টারোগেটিভ সেন্টেন্সটাকে অ্যাসার্টিভ করে নেবে। অ্যাসার্টিভ করলে কি হয়? হি প্লেস ফুটবল। তো রাফ করে লিখে নেবা হি প্লেস ফুটবল, তারপরে প্যাসিভ ভয়েস করবা ফুটবল ইজ প্লেড বাই হিম, তারপরে সেই প্যাসিভ ভয়েসটাকে ইন্টারোগেটিভ করবা ইজ ফুটবল প্লেড বাই হিম। এভাবে হয়ে গেল তোমার প্যাসিভ ভয়েস। তো করতে করতে তোমরা মুখে মুখে বা স্বাভাবিকভাবে দেখে একবারই পারবে। আমি আরেকটা উদাহরণ দিয়ে বোঝাই। ডিড হি গিভ দ্য পেন। পাস্ট টেন্স একটা সেন্টেন্স এখানে লিখেছি। দেখো, দ্য পেন ওয়াজ গিভেন বাই হিম। দ্য পেন যথারীতি আগে একটা অক্সিলারি ভার্ব ওয়াজ আর থার্ড ফর্ম গিভেন। আর যেহেতু এটা কোশ্চেন, এজন্য সেই অক্সিলারি ভার্বটা আগে নিয়ে এসেছি, কারণ প্যাসিভ ভয়েসে ছিল দ্য পেন ওয়াজ গিভেন বাই হিম। তাহলে সেই পেনের আগে আমি ওয়াজ নিয়ে এলাম এবং প্যাসিভ ভয়েস করে ফেললাম। এভাবে না বলতে সে ওইটা, এটা অ্যাসার্টিভ করলে কি হবে? হি গেভ দ্য পেন। প্যাসিভ ভয়েস করলে হবে দ্য পেন ওয়াজ গিভেন বাই হিম। আবার কোশ্চেন করলে যেটা দাঁড়াবে ওয়াজ দ্য পেন গিভেন বাই হিম। তাহলে দুটা পদ্ধতি, একটা পদ্ধতি তুমি দেখে দেখে করতে পারো, আর একটা পদ্ধতি একবারে ছোটদের মতো লিখে অ্যাসার্টিভ থেকে প্যাসিভ ভয়েস, তারপরে আবার ইন্টারোগেটিভ। এখন কথা হলো, শুধু অক্সিলারি ভার্ব থেকে ইন্টারোগেটিভ হয় না, আরও অনেক ধরনের ইন্টারোগেটিভ আছে। ডাব্লিউএস অর দ্য ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়, সেগুলো আমরা কিভাবে করব দেখি। যদি কোনো সেন্টেন্সে হু থাকে, হু দিয়ে যদি প্যাসিভ ভয়েস করতে হয়, তখন আমরা সহজে যেটা মুখস্থ করে নিই বা করতে করতে হয়ে যায়, হু এর পরিবর্তে বাই হুম লিখব। আর আমার এখানেই কথা, এটা মুখস্থ করার আগে তুমি বুঝে নাও হুর পরিবর্তে বাই হুম। হু থাকে সাবজেক্ট, হুম হয়ে যায় অবজেক্ট। আর এই বাই কোথা থেকে এলো? এই বাইটা সেই বাই আমরা প্রত্যেকটি সেন্টেন্সে যেরকম বাই প্রিপোজিশনটা দেই, সাধারণত আমরা শেষে দেই, কিন্তু প্রিপোজিশন সেন্টেন্সের প্রথমে ব্যবহার করা যায়। আমরা সেরকম একটা সেন্টেন্স দেখি, অ্যাক্টিভ ভয়েসে আছে হু এইট দ্য ম্যাঙ্গো। কে আমটি খেলো। হু সাবজেক্ট, অবশ্যই এটা প্যাসিভ ভয়েসে অবজেক্টিভ ফর্ম হবে। তাহলে হু থাকলে কি হবে? হুম। আর বাই সেরকমটা ওই প্যাসিভ ভয়েসে সাধারণত যে বাই আসে সেটাই। তাহলে আমরা আগেই মুখস্থ করে নিলাম হুর পরিবর্তে বাই হুম হবে। এখন যথারীতি এখানে যা আছে এইট পাস্ট ইন্ডিপেন্ডেন্স দ্য ম্যাঙ্গো, তাহলে দ্য ম্যাঙ্গোকে আগে আনলে দ্য ম্যাঙ্গো ওয়াজ ইটেন। ওয়াজ ইটেন, দ্য ম্যাঙ্গো ওয়াজ ইটেন। এরপরও কাজটা শেষ হলো না, যেহেতু এটা কোশ্চেন, আমাদের কোশ্চেনের কাজটা করতেই হবে, অক্সিলারি ভার্ব সাবজেক্টের আগে আনতেই হবে। তাহলে কি পেলাম? ম্যাঙ্গো ওয়াজ ইটেন। তাহলে আমরা লিখি ওয়াজ দ্য ম্যাঙ্গো ইটেন। কেন ওয়াজ আগে আনলাম? এই ম্যাঙ্গো সাবজেক্টের
আগে আমার ওয়াজ আনতে হবে, তাইলে তো এটা কোশ্চেন হবে। তাহলে পুরো সেন্টেন্সটা দাঁড়ালো বাই হুম ওয়াজ দ্য ম্যাঙ্গো ইটেন, কার দ্বারা এই আমটি খাওয়া হয়েছিল। আমরা হু দিয়ে একটা সেন্টেন্স দেখি, হু নো দিস, এটা কে জানে। তো মুখস্থ করা সেই বাই হুম আমরা এখানে লিখব না, যেহেতু নো এখানে আমাদের টু নেয়, তাহলে লিখতে হবে টু হুম ইজ দিস নোন। অর্থাৎ নো দিস অবজেক্ট, দিস আগে আনলে দিস ইজ নোন, তো ইজটা আমাদের অবশ্যই সাবজেক্টের আগে আনতে হবে। ইজ দিস নোন, কার এটা জানা আছে। আমরা এখন একটু উল্টো চিন্তা করি, হু থাকলে হুম, যদি মূল সেন্টেন্সে হুম থাকে তাহলে প্যাসিভ ভয়েসে কি হবে? সেক্ষেত্রে সেই উল্টোই ভাবতে হবে, হুম থাকলে কি হবে? হু হবে, আর যথারীতি অক্সিলারি ভার্ব। তো আমরা এক্সাম্পল দেখি, হুম ডিড ইউ কল ব্রাদার। একটু কঠিন সেন্টেন্সই বটে, হুমের পরিবর্তে তোমরা হু লিখলা। এখানে ডিড পাস্ট টেন্স, ডিড ইউ কল ব্রাদার, তুমি কাকে ভাই বলেছো, কাকে অবজেক্ট এখানে আছে, সে অবজেক্টের পরিবর্তে আমরা হু এনেছি। তো আমাদের সাবজেক্ট এসে গেছে, যেহেতু হু অর্থ আমরা জানি কে, এই সেন্টেন্সের সাবজেক্ট এসে গেছে, তাহলে আমাদের ব্রাদার আনতে হবে না। তো মূল বিষয় হলো যে কলের আমাদের জানি আমরা একটা অক্সিলারি ভার্ব আনতে হবে, কলের থার্ড ফর্ম, তাহলে কি হবে? ওয়াজ কল্ড। তাহলে দেখো হু ওয়াজ কল্ড ব্রাদার বাই ইউ। আমার মনে হচ্ছে তারপরে তোমাদের কাছে একটু কঠিন মনে হচ্ছে যে এই সেন্টেন্সের সাবজেক্ট কোথায়। উপরের সেন্টেন্স এরকম সাবজেক্টের আগে অক্সিলারি ভার্ব এসেছে, এখানে সাবজেক্টটা কোথায়? খুব ক্লিয়ার একটা উত্তর আছে, এই হুটাই সাবজেক্ট। আর সাবজেক্টকে যখন কোশ্চেন করা হয় তখন তোমাদের এই বিষয়টা ভাবতে হবে না যে সাবজেক্টের আগে অক্সিলারি ভার্ব লাগবে, কারণ এই হু নিজেই সাবজেক্ট, আর তার পূর্বে তো ওয়াজ আসতে পারে না। তাহলে এই ধরনের সেন্টেন্স আসে এবং এটা একটা গুরুত্বপূর্ণ সেন্টেন্স। আই হোপ তোমরা এটা বুঝেছো। এখন আমরা অন্য ধরনের ইন্টারগ্রেটিভ সেন্টেন্স দেখি। হু হুম ছাড়া আরো আমাদের অনেকগুলি ডাব্লিউএস ওয়ার্ড আছে, সেগুলো দিয়ে কি হয়? আমি এক কথায় বলতে পারি, যদি হোয়াট থাকে প্যাসিভ ভয়েস হোয়াট দিয়ে, হোয়েন থাকলে হোয়েন দিয়ে, হুইচ থাকলে হুইচ দিয়ে, অর্থাৎ যে কোনো ডাব্লিউএস ওয়ার্ড থাকলে সেটা দিয়ে তোমাদের প্যাসিভ ভয়েস করতে হবে। লেটস হ্যাভ এ লুক। একটা সেন্টেন্স, হোয়াট হ্যাজ হি ডান, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের একটি সেন্টেন্স, সে কি করেছে। তাহলে আমরা জানি যে বলেছি যে হোয়াটের পরিবর্তে হোয়াট লিখলাম। আমরা জানি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হ্যাজ ডান, এবং আরেকটা অতিরিক্ত অক্সিলারি ভার্ব আসবে, সেই ভার্বটা হবে বিন অবশ্যই। হোয়াট হ্যাজ বিন ডান বাই হিম। এখানেও তোমাদের সেই একই বিষয় দাঁড়িয়েছে, যেখানে সাবজেক্ট কোথায়? আসলে সাবজেক্ট তো হি অবজেক্টে চলে গেছে, আর তার কর্মটা এই হোয়াটের মধ্যে আছে, এই জন্য এখানে আর কোনো সাবজেক্ট নেই। অর্থাৎ যেটা সাবজেক্ট হওয়ার কথা ছিল সেটাই হোয়াটের মধ্যে লুকায়িত। হোয়াট হ্যাজ বিন ডান বাই হিম। এরপর যে হোয়াই দিয়ে আমরা একটা সেন্টেন্স লিখলাম, হোয়াই ডিড ইউ বিট হিম, কেন তুমি তাকে মেরেছো। তো আমরা যেটা বলেছিলাম, হোয়াই থাকলে হোয়াই হবে অ্যাজ ইউজুয়াল। পাস্ট টেন্স ডিড ইউ বিট হিম, তাহলে হি ওয়াজ বিটেন, হিম সাবজেক্টে আসবে হি ওয়াজ বিটেন। তো হি ওয়াজ বিটেন কোশ্চেন করার জন্য সেই ওয়াজটা আগে আনতে হবে। হোয়াই ওয়াজ হি বিটেন বাই হিম, কেন তোমার প্রতি তাকে মারা হয়েছে, তোমার দ্বারা তাকে মারা হয়েছে। এরপর আমরা একটা সেন্টেন্স দেখি, হুইচ বুক হ্যাজ হি লস্ট, কোন বইটি সে হারিয়েছে। হুইচ বুক কোশ্চেন করেছে, যথারীতি আমরা প্যাসিভ ভয়েসে হুইচ বুক লিখবো। তারপর একইভাবে হ্যাজ হি লস্ট কোশ্চেন করার জন্য হ্যাজ আগে এসেছে, সেটা আমাদের মাথায় রাখতে হবে, আমরাও সেই আগে রাখবো। তো অতিরিক্ত অক্সিলারি নিয়ে আসি, হ্যাজ বিন লস্ট বাই হিম, এটা আমার অবজেক্ট হয়ে যাবে। তো এখানে ওই আগের মতো সাবজেক্টকে কোশ্চেন করলে, আর সেখানে তোমার সাবজেক্টের আগে অক্সিলারি ভার্ব থাকতে হবে, সেই বিষয়টা এখানে নেই, কারণ হুইচ এর মধ্যে সাবজেক্ট লুকায়িত। পরবর্তী সেন্টেন্সটা দেখো, হোয়েন উইল দে অ্যানাউন্স দ্য রেজাল্ট, কখন তারা ফল ঘোষণা করবে। ফিউচার টেন্স এবং হোয়েন দিয়ে, হোয়েনের পরিবর্তে আমরা হোয়েন লিখলাম। তারপর আমাদের অবজেক্ট খুঁজি, দ্য রেজাল্টস উইল বি অ্যানাউন্সড। দেখো উইল বি অ্যানাউন্সড, অতিরিক্ত ভাবটা বি, আর অ্যানাউন্সের থার্ড ফর্ম ঘোষণা করা হবে। তো কি হলো, অক্সিলারি ভার্ব উইলটা আমরা আগে দিয়ে দিলাম। এখানে যদি ভাবো দ্য রেজাল্টস উইল বি অ্যানাউন্সড, কিন্তু কোশ্চেন করার জন্য উইল দ্য রেজাল্ট বি অ্যানাউন্স, হয়ে গেল প্যাসিভ ভয়েস। এরপরে আমরা, এটাও ইন্টারোগেটিভ সেন্টেন্স, তবে এই ইন্টারোগেটিভ সেন্টেন্সটা মডাল অক্সিলারি দিয়ে
ক্যান ইউ টেল দ্য নিউজ, তুমি কি খবরটা বলতে পারো। তো ক্যান, আমরা সেই ক্যানকে সেই আগেই রাখবো। এবং সেটা কিভাবে হচ্ছে, আমরা জানি যে একই রুল, একটি অক্সিলারি ভার্ব আসবে আর মূল ভার্বের থার্ড ফর্ম হবে। দ্য নিউজ ক্যান বি টোল্ড বাই ইউ, দ্য নিউজ ক্যান বি টোল্ড, সেই কথাটাই দ্য নিউজ ক্যান বি টোল্ড এখানে থাকার কথা ছিল। যেহেতু এটা কোশ্চেন, আমরা প্রথমে নিয়ে আসলাম ক্যান বি টোল্ড বাই ইউ। এই জাতীয় শেষ সেন্টেন্সটা হলো শুড আই অ্যাকম্পানি ইউ, শুড আই অ্যাকম্পানি ইউ, তোমাকে কি আমার সঙ্গ দেওয়া উচিত। প্যাসিভ ভয়েস যথারীতি আমরা এটা ভাবি আই অ্যাকম্পানি ইউ, ইউ শুড বি অ্যাকম্পানিড বাই মি, অক্সিলারি ভার্ব এবং অতিরিক্ত অক্সিলারি ভার্বটা আসবে বি, তোমরা জানো। আর যেহেতু এটা কোশ্চেন সেহেতু শুড আগে থাকবে, শুড ইউ বি অ্যাকম্পানিড বাই মি। এই পর্যায়ে আমি আলোচনা করব ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স তোমরা জানো, সেন্টেন্স শুরু হয় ভার্ব দিয়ে, এটা অ্যাফার্মেটিভ হতে পারে, এটা নেগেটিভ হতে পারে। তা আমরা দেখি সেন্টেন্স কি আছে। প্রথম সেন্টেন্সটি রাইট এ লেটার, ভার্ব দিয়ে শুরু, যেটি চিঠি লেখো। তাহলে এটার ইম্পারেটিভ সেন্টেন্সে আমাদের সবসময় লেট দিয়ে প্যাসিভ ভয়েস করতে হবে, অর্থাৎ একটা কোনো কিছু করতে দেওয়া, তাহলে লেট লিখলাম আমরা। এরপরে এটা ভার্ব, এটা অবজেক্ট, এ লেটার, আমরা এ লেটার অন্যান্য প্যাসিভ ভয়েসের মতো আগে আনলাম এ লেটার। এরপরে আমাদের সেই পুরাতন কথাটা একটা অতিরিক্ত অক্সিলারি ভার্ব লাগবে এবং মূল ভার্বের থার্ড ফর্ম, সেই অতিরিক্ত অক্সিলারি ভার্বটা হলো বি আর থার্ড ফর্ম হলো রাইট, রোট, রিটেন। লেট এ লেটার বি রিটেন, একটি চিঠি লিখতে দেওয়া হোক। বাই ইউ তুমি লিখতে পারো, নাও লিখতে পারো। যদি বলতে চাও যে এখানে ওই যথারীতি প্যাসিভ ভয়েসে বাই আসে, কারণ এখানে বাইটা অনুজ্জ আছে, সেই বাইটা এখানে তুমি লিখতে পারো, না লিখতে পারো। এরপরে দেখো একটা নেগেটিভ সেন্টেন্স, ডোন্ট লাফ অ্যাট দ্য পুয়ার, গরিবদেরকে নিয়ে হেসো না, সেটা কিভাবে করব। ওই একইভাবে আমরা প্রথমে কি লিখবো লেট, তারপরে যেহেতু এটা নেগেটিভ সেজন্য আমরা নট নিয়ে আসবো। আর অবজেক্ট তো ছিল কি দ্য পুয়ার, তো লেট নট দ্য পুয়ার বি লাফড অ্যাট, অ্যাট তো আগেই ছিল। শুধু ওই কথাটা কখনোই ভুলবা না, একটা এডিশনাল অক্সিলারি ভার্ব তোমাকে আনতেই হবে আর মূল ভার্বের থার্ড ফর্ম। তো এভাবেই আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স শেষ না, আরো ইম্পারেটিভ সেন্টেন্স আছে। আমরা একটা ডিফারেন্ট টাইপ অফ ইন্টারগেটিভ, নটটা অন্যরূপ, নটের নেভার ফর্ম, নেভার টেল এ লাই, কমন সেন্টেন্স, কখনো মিথ্যা বলবো না। কিভাবে করবো, যেহেতু এটা একটা ইম্পারেটিভ, এটা নিষেধ করা হয়েছে, সে লেট লিখবো। এরপরে যেহেতু এখানে নেভার আছে, এখানে আমরা নেভারই দিব, নট দিব না। লেট নেভার সে অবজেক্ট এ লাই বি টোল্ড, লেট নেভার বি এ লাই বি টোল্ড, কখনো একটি মিথ্যা বলতে দিও না। এরপরে যদি কোনো ইন্টারোগেটিভ সেন্টেন্স লেট দিয়ে শুরু হয় তখন কি হবে, লেট মি ডু দ্য সাম, আমাকে অঙ্কটি করতে দাও। আগের সেন্টেন্সগুলো থেকে এটা ডিফারেন্ট এবং একটু কঠিন। আর সহজ করার জন্য তুমি ভাববা লেট একটা ভার্ব, অন্যগুলো যেরকম ভার্ব এটাও সেটা ভার্ব। এই লেট প্যাসিভ ভয়েসের লেট না, অ্যাক্টিভ ভয়েসের লেট, আমাকে করতে দাও, অনুমতি চাও, আমাকে অঙ্কটি করতে দাও। তাহলে সেই লেটের পরিবর্তে আমরা লেটই লিখবো, যেহেতু প্যাসিভ ভয়েসে লেট লাগে। আর বাকিটা আগের মতো চিন্তা করো, দ্য সাম অতিরিক্ত ভার্ব বি, দ্য সাম বি ডান বাই মি। এখানে বিশেষ হলো লেট মি বলার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু একটা ওয়ার্ড থাকে যেটাকে তুমি অবজেক্ট হিসেবে নিয়ে যাবা, যেটা সাবজেক্টের কাজ করবে, কারণ অঙ্কটা যে করবে সেই সাবজেক্ট। আর এখানে ইম্পারেটিভ হওয়ার কারণে একটা মি, আই থাকলেও তুমি মি লিখতা, এখানে মির পরিবর্তে তুমি মি লিখেছো। লেট দ্য সাম বি ডান বাই মি, আমাকে অঙ্কটি করতে দেওয়া হোক। এরপর যে আর একটা সুন্দর সেন্টেন্স, ওয়ার্ক হার্ড। দেখো এটা ইম্পারেটিভ সেন্টেন্স, ওয়ার্ক দিয়ে অর্থাৎ ভার্ব দিয়ে শুরু হয়েছে, কিন্তু একটু ভাবনার বিষয় হলো এখানে কোনো অবজেক্ট নেই, তাহলে তুমি কি আনবা সামনে, কারণ আমরা অবজেক্টকে তো সাবজেক্ট করি। তো এই ধরনের সেন্টেন্সে দেখো ওয়ার্ক হার্ড তুমি কাউকে বলেছ এবং সেটা ধরে নিতে হবে তুমি যাকে বলেছ তাকে। দেখো কিভাবে করা হলো, ইউ আর অ্যাডভাইস টু ওয়ার্ক হার্ড, এটা কোনো মুখস্থ করার বিষয় না, তোমাকে এটা যে কোনোভাবে প্যাসিভ ভয়েস বানাতে হবে। ভার্ব হলো ওয়ার্ক, তোমার আর কিছু নেই, সাবজেক্টও নেই, অবজেক্টও নেই। তো ধরে নিতে হবে যে এই সেন্টেন্সের সাবজেক্ট ইউ এবং অবজেক্ট এখানে আমাদের ইউ ধরতে হবে। তোমাকে বা তোমাদেরকে ধরো স্যাররা শিক্ষার্থীদেরকে বলছে তোমরা কঠোর পরিশ্রম করো, এরকম সেন্স, তাহলে ইউ
আনলা তোমরা, বা এখানে অন্য অবজেক্ট আনতে পারো। আমি সহজে ইউ আনলাম। ইউ এনে ইউ আর অ্যাডভাইসড। দেখো প্যাসিভ ভয়েসটা কিভাবে করা হলো, ইউ আর অ্যাডভাইসড, ইউ আর টোল্ড, যেহেতু এটা আদেশ এই জন্য ইউ আর অ্যাডভাইসড। তো একটা ভার্বের পর একটা ভার্ব আসলে অবশ্যই নন ফাইনাইট টু দিয়ে যোগ করেছো ইনফিনিটিভ। ইউ আর অ্যাডভাইসড টু ওয়ার্ক হার্ড, তোমাদেরকে কঠোর পরিশ্রম করার উপদেশ দেওয়া হলো। ছোট্ট সেন্টেন্স, কিন্তু এখানে একটু শিখার তোমাদের আছে। এরপরে আমরা একটা নেগেটিভ সেন্টেন্স দেখি, এটা কিভাবে করা যায়। ডোন্ট টাচ ইট, এটা স্পর্শ করো না। আমরা আগের মতো যদি করি নেগেটিভ সেন্টেন্স, তাহলে আমরা নট রাখবো। আবার ইম্পারেটিভের জন্য লেট আনবো, লেট ইট নট বি টাচ, বা এটা এভাবে হতে পারতো লেট নট ইট বি টাচড। ওই প্যাসিভ ভয়েসে যেটা হয়, একটা অক্সিলারি ভার্ব আসবে মূল ভার্বের থার্ড ফর্ম। তো এটা এখানে লেখার আবার উদ্দেশ্য হলো এই সেন্টেন্সটাকে অন্যভাবে করা যায়, অর্থাৎ ভার্বের তোমার প্যাসিভ ফর্ম আনলেই হবে। সেটা কিভাবে আনা যায় দেখো, এখানে আরেকভাবে করা হয়েছে, ইউ আর ওয়ার্নড নট টু টাচ ইট, তোমাকে এটা স্পর্শ না করার জন্য সতর্ক করে দেওয়া হলো। ইউ আর ওয়ার্নড, প্যাসিভ ফর্মটা তুমি বুঝতে পেরেছো। আসলে তোমার করতে করতে হয়ে যাবে যে কিভাবে প্যাসিভ ভয়েস করে, অনেক রকমের আছে। এটা হচ্ছে ইনফিনিটিভ, নটটা তোমরা জানো, টুর আগে নট দিতে লাগে ইনফিনিটিভে। এরপরে সেন্টেন্সটি দেখো, লার্ন দ্য পোয়েম, একই ধরনের একটা সেন্টেন্স। কবিতাটি মুখস্থ করো। আগের মতো যদি আমরা বলি লেট দ্য পোয়েম বি লার্নড, প্যাসিভ ভয়েস হয়ে গেল লেট, প্যাসিভ ভয়েসে থাকে অতিরিক্ত অক্সিলারি ভার্ব বি লার্নড। কিন্তু এটা আরেকভাবে কি করা হলো, কিভাবে, ইউ আর আস্কড টু লার্ন দ্য পোয়েম। হঠাৎ করে কোথা থেকে এলো, এটা তোমার একটা সুন্দর এবং স্বাভাবিক চিন্তার ফসল। ইউ আর আস্কড, তোমাকে বলা হলো কবিতাটি মুখস্থ করতে, একই কথা। এখানে এটা প্যাসিভ ভয়েস হয়ে গেছে। এখন এটা তুমি এরকম লেট আনতে হবে। আসলে এক রুলে সকল গ্রামার চলে না, তোমার নিজের চিন্তা শক্তির প্রকাশ ঘটাতে হবে এবং প্র্যাকটিস করতে করতে তুমি অনেক রুল পেয়ে যাবে। এই যে আরেকটা সেন্টেন্স দেখি, লেট মি ডু দ্য সাম। এই সেন্টেন্সটা এর আগে একবার বলা হয়েছে, লেট দ্য সাম বি ডান বাই মি। এখন লেট দিয়ে আরেকটা কঠিন সেন্টেন্স নিয়ে আসছি তোমাদের সামনে। লেটের পরে যদি আমাদের একটা ডিরেক্ট অবজেক্ট বা বস্তুবাচক অবজেক্ট থাকে, তাহলে সেটা কিভাবে করতে হবে দেখি আমরা। প্লাক মি এ ফ্লাওয়ার, আমাকে একটি ফুল ছিঁড়ে দাও। দেখো একটা প্লাক মি এ ফ্লাওয়ার, আমাকে বলা হয়েছে অবজেক্ট এ ফ্লাওয়ার আছে বস্তুবাচক। এক্ষেত্রে তুমি একটু সমস্যা পড়ে যাবা, দুইটা অবজেক্ট কোনটা আনবা, কারণ এর আগে তোমরা দেখেছো প্রাণীবাচকটাকে আগে নিতে হয়। এই ধরনের সেন্টেন্সে প্রাণীবাচকটাকে আগে নিলে হবে না। তো যাই হোক, কথায় আসি যে এক প্যাসিভ ভয়েসে তোমাকে লেট আনতে হবে, সেই লেট আনলা। এই মিটা হলো তোমার ইনডাইরেক্ট অবজেক্ট, আর ডাইরেক্ট অবজেক্ট হলো এ ফ্লাওয়ার, একটি ফুল। এক্ষেত্রে তোমাকে যেটা ইম্পারেটিভ, এই বস্তুবাচক অর্থাৎ ডিরেক্ট অবজেক্টটাই নিতে হবে। এ ফ্লাওয়ার বি প্লাকড, এ ফ্লাওয়ার বি প্লাকড ফর মি। বাই মি হবে না কেন, বুঝে নাও, এটা কাউকে বলা হয়েছে আমার জন্য। তো তুমি যদি বাই মি, তাহলে আমার দ্বারা, কোনো কথা হলো না। অত্যন্ত ইম্পর্টেন্ট একটা জিনিস এবং তোমার এটা বোঝার জিনিস, এখানে মুখস্থ করার কোনো বিষয় নাই। মুখস্থ করার ওই বিষয়টা হলো শুধু আছে, সেটা হলো অক্সিলারি ভার্ব, ভার্বের থার্ড ফর্ম লেট। আর এই ফর্মে এটা হলো উপলব্ধির বিষয়। এখানে সাবজেক্ট কিন্তু ইউ, ইচ্ছা করলে তুমি এখানে বাই ইউ লিখতে পারতে। আমরা এরকম আরো একটা সেন্টেন্স দেখি, বাই মি এ বাইসাইকেল, আমার জন্য একটি বাইসাইকেল কিনো। লেট এ বাইসাইকেল বি বট ফর মি, একই ধরনের কথা, আমার জন্য একটি বাইসাইকেল কিনা হোক। এরপরে একটু অন্যরকম একটা সেন্টেন্স, প্লিজ কিপ অফ দ্য গ্লাস, দয়া করে চশমা খুলো। তুমি এখানে বিপদে পড়ে যেতে পারো যে প্লিজ এটাকে কি করব। আসলে তুমি সেন্সের কথা চিন্তা করো, কিপ অফ খুলো দ্য গ্লাস, চশমা খুলো। তুমি এটাই ভাবো যে এটা ইম্পারেটিভ সেন্টেন্স আর প্লিজও বোঝা যায়। তো তোমাকে রিকোয়েস্ট করা হয়েছে, তাই আমরা ইউ আর রিকোয়েস্টেড টু কিপ অফ দ্য গ্লাস, অর্থাৎ উপলব্ধি দ্বারা বুঝে নিলাম এটা প্যাসিভ ভয়েস কিভাবে করা হয়েছে। ইউ আর দ্বারা ইউ আর রিকোয়েস্টেড, তোমাকে অনুরোধ করা হলো। আর ইনফিনিটিভ, যেহেতু প্লিজ আছে এই জন্য আমরা এখানে রিকোয়েস্ট নিয়ে এসেছি। তো আমরা অনেক প্যাসিভ ভয়েস করলাম। সকল প্যাসিভ ভয়েস আমরা কি দেখলাম, বাই থাকে। তো বাই ছাড়াও আমাদের কিছু প্রিপোজিশন থাকতে পারে, টু, এট, অন, ইট, অর্থাৎ ভার্ব যেই প্রিপোজিশনটা নেয়। এরকম তো একটা উদাহরণ আমি এখানে দেই, দ্য বয় অ্যানয়েড হিম, বালকটি তাকে বিরক্ত করলো। তো হি ওয়াজ অ্যানয়েড, মুখে এসে যাচ্ছে বাই দ্য বয়।
না, অ্যানয়েডের সঙ্গে সবসময় প্রিভিয়াস প্রিপোজিশন উইথ বসে। হি ওয়াজ অ্যানয়েড উইথ দ্য বয়। আমাদের জব এক্সামগুলোতে এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। এই ধরনের ট্রিকি কোশ্চেন হয় যে দেখি অনেকে দিয়ে দেয় যে এটা তো বাই হবে না, অ্যানয়েড কি নিচ্ছে সেটা আমাদের খেয়াল রাখতে হবে। একটা সেন্টেন্স দেখি, হার বিহেভিয়ার সারপ্রাইজেস হিম। সারপ্রাইজ এমন একটা ভার্ব, সে নিবে অ্যাট, তাহলে হি ইজ সারপ্রাইজ অ্যাট হার বিহেভিয়ার। হি ইজ সারপ্রাইজড একটা ভার্ব আসলো, প্যাসিভ ভয়েস হয়ে গেল। আরেকটা সেন্টেন্স দেখি, উই মাস্ট লিসেন টু আওয়ার টিচার। আমরা অবশ্যই আমাদের শিক্ষকদের কথা শুনবো। এখানে একটু বিষয় আমি নিয়ে এসেছি, এটা মডাল, তারপর লিসেন টু, লিসেন সবসময় টু নাই, এটার প্যাসিভ ভয়েস কিভাবে হলো, আওয়ার টিচার্স মাস্ট বি লিসেন। জানো অতিরিক্ত যে মডাল, সেটা মডালের পর অতিরিক্ত অক্সিলারি বি, মাস্ট বি লিসেন টু আমার এখানে রাখতেই হবে। টু রাখার পরে আমরা সেই বাই আজ, ওই পরিবর্তে আমরা আজ নিয়ে আসলাম। এখন তোমার একটা মনে খটকা লাগতে পারে যে টু বাই দুইটা প্রিভিয়েশন কি পাশাপাশি বসবে? অবশ্যই বসবে। এই বাই আজ যথারীতি যেটা বসার কথা বসছে, আর লিসেন টু অ্যাপ্রোপ্রিয়েট প্রিভিয়েশনটা সে নিয়ে নিছে। এই পর্যায়ে আমরা কয়েকটা সেন্টেন্স দেখবো যেগুলো মডাল অক্সিলারি দিয়ে প্যাসিভ ভয়েস করতে এবং অ্যাক্টিভে মডাল অক্সিলারি রয়েছে। উই মাস্ট ডু দ্য ওয়ার্ক, এগুলো খুব সহজ প্যাসিভ ভয়েস। উই মাস্ট ডু দ্য ওয়ার্ক, আমরা অবশ্যই কাজটা করবো। একটা অতিরিক্ত অক্সিলারি ভার্ব এখানে দিতে হবে, দ্য ওয়ার্ক মাস্ট বি ডান বাই ইউ। এটা কিছুই না, এটা টেন্সের বাইরে আমাদের মডেল থাকলে কি হয়, অতিরিক্ত একটা বিভার আসে, সেটা আমি এখানে নিয়ে এলাম। আর একটা সেন্টেন্স দেখি, উই শুড ওবে দ্য লজ। উই শুড ওবে দ্য লজ, আমাদের আইন মানা উচিত। দ্য লজ শুড বি ওবেড বাই আজ, শুধু বি এসেছে, খুব সহজ একটি সেন্টেন্স। এই জাতীয় আরেকটা সেন্টেন্স দেখাচ্ছি, ফাদার মে পারমিট মি টু গো দেয়ার। এখানে সেন্টেন্সটা একটু বড়, মে মডাল, পারমিট ভার্ব, মি এখানে শেষ হতে পারতো আরেকটু ইনফিনিটিভ আছে, টু গো দেয়ার, বাবা আমাকে সেখানে যাওয়ার অনুমতি দিতে পারেন। তো এই আইটাকে আমার অবজেক্ট ধরে সেটাকে আগে নিয়ে আসলাম, আই মে বি পারমিটেড বাই ফাদার টু গো দেয়ার। দেখো অতিরিক্ত অক্সিলারি ভার্বটা বি, আই মে বি পারমিটেড বাই ফাদার টু গো দেয়ার। কথা বলবো কোয়াসাই প্যাসিভ ভার্বের উপর। কোয়াসাই প্যাসিভ ভার্ব হচ্ছে এমন ভার্ব যে ভার্ব দেখতে অ্যাক্টিভ কিন্তু অর্থ প্রকাশ করে প্যাসিভের মতো, অর্থাৎ প্রায় প্যাসিভ বা আপাত প্যাসিভ, আপাত দৃষ্টিতে প্যাসিভ। যেটা আমরা আগে কোয়াসাই প্যাসিভটা বুঝে নিই, তারপরে এর প্যাসিভ ভয়েস করব। কোয়াসাই প্যাসিভ খেয়াল করো, কাইট ফ্লাইস হাই, ঘুড়ি আকাশে ওড়ে। মনে হয় যেন ঘুড়ি একটা প্রাণবন্ত কিছু, সে নিজে আকাশে উড়ে। আসলে তা না, ঘুড়িকে উড়ানো হয়, কেউ না কেউ ঘুড়িকে উড়ায়, সেই সাবজেক্ট। তো স্পষ্ট সেন্টেন্সটা অ্যাক্টিভ ভয়েসের মতো। কেন অ্যাক্টিভ ভয়েস সেই, কিন্তু এর অর্থটা হচ্ছে, সেন্সটা হচ্ছে প্যাসিভ, কারণ ঘুড়িকে কেউ উড়ায়, এজন্য এটার নাম হলো কোয়াসাই প্যাসিভ। আর একটু ক্লিয়ার করলে দেখো, অ্যাক্টিভ সেন্টেন্সে উই ফ্লাই দ্য কাইট, এটা তো ক্লিয়ার যে আমরা উপরে ঘুড়ি উড়াই। তো এটা প্যাসিভ ভয়েস করলে কি দাঁড়াচ্ছে, দ্য কাইট ইজ ফ্লোন হাই, ঘুড়ি উপরে উড়ানো হয় বাই আজ। বাই আজ থাকতে পারে, না থাকলেও হবে, দ্য কাইট ইজ ফ্লোন, প্যাসিভ ভয়েস হয়ে গেল, ঘুড়ি উড়ানো হয়। এখানে তোমরা সাবজেক্ট দেখলা। তো এটা আমি তিনটা ফর্ম দেখিয়েছি। কোয়াসাই প্যাসিভটা কি, এই সেন্টেন্সটা লেখার কারণে এত অ্যাক্টিভ হলো, এর অর্থ আসলে বা এর ভিতরে প্যাসিভ লুকিয়ে আছে, এজন্য এটা প্রায় প্যাসিভ। অ্যাক্টিভ হলো প্রায় প্যাসিভ, এটা এই জন্য নাম হলো কোয়াসাই প্যাসিভ। এখন আমরা কোয়াসাই প্যাসিভ ভয়েস করব কিভাবে, দেখো, রাইস সেলস চিপ, কমন একটি সেন্টেন্স, তোমরা অনেকবার দেখেছো হয়তো। চাল সস্তায় বিক্রি হয়, এখানে এটা বিষয়টা আরো ক্লিয়ার করে বোঝাই। চাল এখানে সাবজেক্ট, তাহলে সেন্টেন্সটা অবশ্যই অ্যাক্টিভ। অ্যাক্টিভ হলে সেন্টেন্সটার অর্থ হওয়া উচিত ছিল চাল বিক্রি করে সস্তা বা সস্তায় চাল বিক্রি করে। আসলে চালকেই বিক্রি করে না, চাল সস্তায় বিক্রি হয়। তাহলে সেন্টেন্স লেখা অ্যাক্টিভ, কথা হয়ে যাচ্ছে প্যাসিভ, চাল সস্তায় বিক্রি করা হয়, আর এই জন্য এটাকে বলা হয় কোয়াসাই প্যাসিভ। এখন দেখো, এই অ্যাক্টিভ সেন্টেন্সকে প্যাসিভ করতে হলে কত কষ্ট, অনেকে মুখস্থ করে ফেলে, রাইস ইজ চিপ হোয়েন ইট ইজ সোল্ড। এই ধরনের কথা কখনো আসলে বলা হয় না, ব্যবহার হয় না। ওই প্যাসিভ ভয়েস করার স্বার্থে আমরা যে কোনো সেন্টেন্সকে প্যাসিভ ভয়েস করতে চাই যে কোনো মূল্যে,
এজন্য রাইটস ইজ চিপ হোয়েন ইট ইজ সোল্ড। দেখো ইজ সোল্ড, প্যাসিভ ভয়েসের কাজটা লেখানে, এই যে সেল একটা অক্সিলারি ভার্ব ইজ সোল্ড, মূল কাজটা লেখানে আর অর্থ ঠিক রাখার জন্য এটাই ভাবে করলো। এরকম আরো দু একটা সেন্টেন্স লিখি, কারণ ডিফারেন্ট বিষয়গুলো আমাদের এক্সামে আসে। দ্য রোজ স্মেল সুইট, গোলাপের গন্ধ মিষ্টি। তো একইভাবে দ্য রোজ ইজ সুইট, গোলাপ হয় মিষ্টি হোয়েন ইট ইজ স্মেলড, যখন এর ঘ্রাণ নেওয়া হয় ইট ইজ স্মেলড। লাস্ট এক্সাম্পলটা আমরা দেখি। দ্য বেড ফিলস হার্ড, বিছানাটি শক্ত মনে হয়। কি হবে? দ্য বেড ইজ হার্ড হোয়েন ইট ইজ ফেল্ট। তো মুখস্থ করার মতোই হোয়েন ইট ইজ বারবার আসছে এবং প্যাসিভ ভয়েসটা আমার হচ্ছে এখানে। তো কেন এরকম মুখস্থ করতে হয় এবং লিখতে হয় বিষয়টা ওইটা জেনে নাও, সেটাই তোমার জন্য খুব ভালো দিক। যে সেন্টেন্স লেখা হয় অ্যাক্টিভ, দেখতে অ্যাক্টিভ, সব অ্যাক্টিভ, কিন্তু বাংলায় আমাদের অর্থটা বা সেন্সটা, বাংলা হোক বা যে কোনো ভাষার এর উপলব্ধিটা হলো প্যাসিভ, এই জন্য এটার নাম হলো কোয়াসাই প্যাসিভ। শেষ পর্যায়ে আমি আলোচনা করছি রিফ্লেক্সিভ অবজেক্ট, এটাও সহজ, বা এখানে আরো দু একটা ফ্যাক্টিটিভ অবজেক্ট নন ফিনাইট কি সেটা তোমরা এক্সাম্পলের মাধ্যমে দেখো। হি কিল্ড হিমসেলফ, সে নিজেকে হত্যা করলো। হি যে হিমসেলফ সে, এটা তো তোমরা জানো হিমসেলফ রিফ্লেক্সিভ অবজেক্ট। এক্ষেত্রে আমরা প্যাসিভ ভয়েস করার সময় হিমসেলফকে পুরোপুরি সাবজেক্টে আনতে পারি না, কারণ হিমসেলফ কখনো সাবজেক্ট হিসেবে ব্যবহার হয় না। তাহলে এই হিমসেলফের মধ্যে কে আছে? আমার হি আছে। তাহলে হি ওয়াজ কিল্ড, প্যাসিভ ভয়েসে অতিরিক্ত ভার্ব অক্সিলারি এবং কিল্ড, হি ওয়াজ কিল্ড বাই, স্বাভাবিকভাবে তোমাদের বাই হিম আসার কথা। তো আসলে এই হিমসেলফ যে এই হি ও সে, তাহলে আমরা সেটা না লিখে বাই হিমসেলফ লিখে দিই, হি ওয়াজ কিল্ড বাই হিমসেলফ। তাহলে বিষয়টা তা হলো যে আমরা এই যেহেতু একই সাবজেক্ট, এখানে লাগবো আমরা সাবজেক্টিভ ফর্ম, এখানে লাগবো আমরা রিফ্লেক্সিভ ফর্ম। আরেকটা এক্সাম্পল দেখি আমরা। হ্যাঁ, এটা একটা অন্যরকম এক্সাম্পল যেটা লিখছিলাম ফ্যাক্টিটিভ অবজেক্ট। এই অবজেক্ট কি? অবজেক্ট হলো যে মানুষ আরোপিত একটা ক্ষণস্থায়ী বিষয়। উই কল হিম ফুল, আমরা তাকে বোকা বললাম, সে আসলে বোকা না হতে পারে, এই জন্য অবজেক্টকে বলা হয় ফ্যাক্টিটিভ অবজেক্ট। যাই হোক, এখানে দুইটা অবজেক্ট, এজন্য তোমার একটু সমস্যা হয়ে যাবে যে কি করা যায়। এই ধরনের অবজেক্টে যদি তুমি এ ফুল আগে আনো তাহলে সেন্টেন্সটা হবে না, তাহলে আনতে হবে হিমকে আগে। তাহলে কি হচ্ছে? হি ইজ কল্ড এ ফুল বাই আজ, অর্থাৎ এই হি নিয়ে গেলাম, দ্বিতীয় অবজেক্টটা সেখানে রয়ে গেল, ফ্যাক্টিটিভ অবজেক্টটা রয়ে গেল। তাহলে হি ইজ কল্ড এ ফুল বাই আজ। কেউ যদি এটা এভাবে করে ফুল ইজ কল্ড হিম বাই আজ, তাহলে সেন্টেন্সটা সঠিক হবে না। আরেকটা এক্সাম্পল দেখি আমরা। এটা আমার আই স হিম রিডিং এ বুক, নন ফিনিট আছে, আই স হিম, ছোট্ট একটা সেন্টেন্স, তারপরে আবার একটা এলাবোরেশন হলো। দেখো রিডিং এ বুক, আমি তাকে একটি বই পড়তে দেখলাম। এখন তুমি নতুন শিক্ষার্থী হলে যে কি করবে, একটু দ্বিধার মধ্যে পড়ে যাও না, দ্বিধান্বিত হওয়ার কিছু নেই। হিকে ধরো, হিমকে, হি ওয়াজ সিন, এটা প্যাসিভ ভয়েস হয়ে গেল, বাকিটা যা আছে তা বসিয়ে দাও। রিডিং এ বুক বাই মি, এটা আসলে নন ফাইনাইট, এটা হলো পার্টিসিপল, যা আছে তাই বসিয়ে দিলাম। একটু আমরা কঠিন প্যাসিভ ভয়েসে আসলাম। আরো একটা সেন্টেন্স দেখি। মাই প্যারেন্টস টট মি টু রিড, আমার বাবা মা আমাকে পড়তে শিখিয়েছিল। তাহলে এই মাই প্যারেন্টস টট মি এতটুকু হলেই খুব সহজ হয়, কিন্তু টু রিড এখানে নন ফিনাইট, অর্থাৎ ইনফিনিটিভ চলে আসছে, এটা নিয়ে ওয়ারিড হওয়ার কিছু নেই। তুমি এখান থেকে ধরো মি আগে আনো, আই ওয়াজ টট ফার্স্ট ইন্ডিপেন্ডেন্ট, এর জন্য আই ওয়াজ টট অক্সিলারি ভার্ব, আই ওয়াজ টট, বাকিটা যোগ করে দাও, টু রিড বাই মাই প্যারেন্টস, আমার বাবা মা কর্তৃক আমাকে পড়তে শিক্ষা দেওয়া হয়েছিল। এভাবে আমরা আলোচনা করলাম আজকের প্যাসিভ ভয়েস। ধন্যবাদ দেওয়ার আগে বলতে চাই, আজকের লেকচার এবং এর আগের লেকচারটিতে আমি আলোচনা করেছি ভয়েস চেঞ্জের খুবই কমন বিষয়গুলো নিয়ে, আর ভয়েস চেঞ্জ 3 আমি তৈরি করব খুবই আনকমন বিষয়গুলো নিয়ে, সেটা দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিলাম। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।